এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 19 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপাত কোণ অপেক্ষা বড় হয়। 2 বলেছে কোনটি স্বচ্ছ মাধ্যম নয়, কুয়াশা। 3 বলেছে কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেলে 104 ডিগ্রি ফারেনহাইট, ওই উষ্ণতা সেলসিয়াস স্কেলে মাপলে কত হবে? 40 ডিগ্রি সেলসিয়াস। 4 দিয়েছে স্ক্রুড্রাইভারের গতি এক প্রকার ঘূর্ণন আর সরলরৈখিক গতির মিশ্রণ। ভিতে কার্য যদি ডব্লিউ, বল এফ, সরণ ডি হয়, তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে? এর দাগেরটা হবে এফ সমান ডব্লিউ বাই ডি, তাহলে ডব্লিউ সমান এফ ইন্টু ডি হবে। 6তে বলেছে এসআইতে বলের একক হবে নিউটন, 7 ফসফেট মূলকের আধান হবে -3। 8 দিয়েছে সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়া, সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট হলো, এটা হলো বিনিময় বিক্রিয়া। 9 বলেছে প্রদত্ত কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় আয়রনের। 10 প্রশম দ্রবণের পিএইচের মান হচ্ছে 7। 11 বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে মাংসপেশির প্রোটিন। 12 আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। 13 সয়াবিনে কোন খাদ্য উপাদান বেশি থাকে? প্রোটিন, এটা একটা উদ্ভিজ্জ প্রোটিন। 14 চাউমিনে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থটি হচ্ছে আজিনোমোটো। আর 15 শক্তি পাওয়া যায় না এমন খাদ্য উপাদানটি হচ্ছে ভিটামিন। 16তে বলেছে ভারতবর্ষে কয়টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? 4টি। 17 প্রবাল নামক প্রাণীরা কোন পর্বের অন্তর্ভুক্ত? নিডেরিয়া। 18 তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে ইউরেনিয়াম। 19 হুয়ের হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডে। 20 কলেরা একটি জলবাহিত রোগ। 21 কিউলিক্স মশাবাহিত রোগ হচ্ছে ফাইলেরিয়া। তোমার অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া, এডিস হচ্ছে ডেঙ্গু, কিউলিক্স হচ্ছে ফাইলেরিয়া বা গোত। 2 আয়তে আসি সত্য বা মিথ্যা বলেছে আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ সত্য। 2 দিয়েছে কখন কোনো বস্তুর ওপর প্রযুক্ত সার্বিক বল শূন্য হয়ে যায়, এটা তোমাদের বইয়ের 75 পাতাতে রয়েছে সময় এবং গতি চ্যাপ্টারে। কোনো বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে সমমানের বল প্রয়োগ করলে বস্তুটির ওপর সার্বিক বল শূন্য হয়ে যায়, তাহলে কখন হয়? বস্তুটির ওপর সমমানের বিপরীত বল প্রয়োগ করলে বস্তুটির ওপর সার্বিক বল শূন্য হয়ে যায়। 3 দিয়েছে ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। 4 দিয়েছে সোডিয়াম পরমাণুতে কয়টি প্রোটন আর কয়টি নিউট্রন আছে, এটা তোমাদের বইয়ের অনুপরমাণু রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের 87 পাতায় আছে। এই যে প্রোটন হচ্ছে 11টা, নিউট্রন হচ্ছে 12টা। 5 দিয়েছে কিউপ্রাস ক্লোরাইডের সংকেত লেখো। CuCl। কিউপ্রাস ক্লোরাইড CuCl আর কিউপ্রিক ক্লোরাইড হচ্ছে CuCl2, তাহলে কিউপ্রাস ক্লোরাইড CuCl। 6তে বলেছে একটি আম্লিক দ্রবণে লাল লিটমাস কাগজ দিলে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হবে? এটা আছে বইয়ের 117 পাতাতে রয়েছে। এই যে লাল লিটমাসের ওপরে ক্রিয়া আম্লিক পদার্থ, এটা দিয়েছে আম্লিক দ্রবণ, তার মানে আম্লিক পদার্থে লাল লিটমাসের রং অপরিবর্তিত থাকে। তাহলে কোনো একটি আম্লিক দ্রবণে লাল লিটমাস কাগজ দিলে লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন হবে না। 7 দিয়েছে খাদ্য লবণের প্রধান 3টি উপাদানের নাম লেখো, এটা আছে তোমাদের বইয়ের 123 পাতাতে। এই যে নুনের মধ্যে থাকা প্রধান 3টি উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 আর ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। 8 বলেছে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। 9 দিয়েছে বেরিবেরি রোগটি হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। 10 আয়রন বা Fe মৌলের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। 11 ঠিক ভুল বলতে হবে, বলেছে রক্তে শর্করার পরিমাণ বাড়লে ডায়াবেটিস হয় ঠিক। 12 হুয়ের পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 13 বিষ সদৃশ হবে পোলিও, কারণ এটা মানে ছোটোবেলা থেকে একদম ভ্যাকসিন না দিলে এই রোগটা নির্মূল করা যায় না, কিন্তু যক্ষা, সাধারণ ডায়রিয়া বা জলবসন্ত যে কোনো বয়সেই হোক না কেন চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায়। কিন্তু পোলিও এমন একটা রোগ একদম জন্ম থেকে শিশুকে যদি পোলিওর ভ্যাকসিন না হয়, তাহলে শিশু যদি পরবর্তীকালে পোলিও আক্রান্ত হয় তখন কিন্তু তাকে সারানো যায় না। 14 বলেছে শূন্যস্থান পূরণ করো, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে জিঙ্ক, তাহলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। জিঙ্ক যেহেতু একটা খনিজ মৌল,
তাহলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। 3 আইতে আছে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? এইখান থেকে লিখবে যে মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি আর কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় তাপ সংগ্রহ করে, ফলে কলসি আর কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। 2 দিয়েছে সমতল দর্পণে PACOMNTX অক্ষরগুলির প্রতিবিম্বের মধ্যে কোনগুলির পার্শ্বীয় পরিবর্তন ঘটে না? তাহলে সমতল দর্পণে কোন অক্ষরগুলির পার্শ্বীয় পরিবর্তন ঘটে না? AOMT আর X। 3 দিয়েছে বেগ এবং দ্রুতির মধ্যে 2টি পার্থক্য লেখো। দ্রুতি আর বেগের মধ্যে 2টি পার্থক্য হচ্ছে, সংজ্ঞা হচ্ছে কোনো গতিশীল বস্তু 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলা হয়, আর বেগ হচ্ছে 1 সেকেন্ডে কোনো গতিশীল বস্তুর সরণকে ওই বস্তুর বেগ বলে। 2 হচ্ছে দ্রুতির শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, বেগের মান ও অভিমুখ 2 আছে। 4 দিয়েছে সমতা বিধান করতে, তো এইভাবে সমতা বিধান করে দেবে। 2টো লেড হলো, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 12টা অক্সিজেন, এখানে 2টো, এখানে 4 দুগুণে 8 10, আর এটা 2 12, আর নাইট্রোজেন 4টে, এখানে 2 দুগুণে 4টে নাইট্রোজেন। 5 দিয়েছে পলিমার কাকে বলে আর পলিথিনের সংকেত লেখো। আচ্ছা, এটা আছে তোমাদের বইয়ের 132 পাতাতে। পলিমার কাকে বলে লিখবে, অনেক ছোট ছোট যৌগ অণু জুড়ে যে বৃহৎ শৃঙ্খল যৌগ অণু তৈরি হয় তাকেই পলিমার বলা হয়ে থাকে। আর পলিথিনের সংকেত হচ্ছে, এটা লিখবে C2H4N, এটা হচ্ছে পলিথিন। এখানে N দিয়ে বোঝানো হচ্ছে যে বহু সংখ্যক ইথিলিন অণু জুড়ে পলিমার শৃঙ্খলটা তৈরি হয়েছে, অর্থাৎ N একটা বড় সংখ্যা। 6 দিয়েছে সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই করার পর সেটাতে বেশ কিছু দিন জল ঢালা হয় কেন? এটা তোমাদের বইয়ের 140 পাতা পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা অধ্যায় রয়েছে। এই যে লিখবে যে সিমেন্ট বালি দিয়ে ইট গাঁথা বা ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয়। জলের সংস্পর্শে সিমেন্টের মধ্যে থাকা ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগের সঙ্গে জল যুক্ত হয়। এইসব রাসায়নিক বিক্রিয়াগুলিতে তাপ উৎপন্ন হয় বলে সিমেন্ট ফেটে যায়, তাই ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেওয়া হয়। 7 দিয়েছে তুতে জলীয় দ্রবণে লোহার ছুরি ডুবিয়ে রাখলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। তুতে মানে হচ্ছে কপার সালফেট CuSO4 দ্রবণ থেকে কিছুটা ওই লোহার ছুরি ডুবিয়ে রাখলে কিছুটা তামা এসে লোহার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করবে। তাহলে লোহার ছুরি থেকে কিছুটা লোহা ওই দ্রবণের মধ্যে গুলে যাবে, এবং যদিও তা পরিমাণে এত কম চোখে দেখে বোঝা যাবে না। এই যে আয়রন আর কপার সালফেটের বিক্রিয়ায় ফেরাস সালফেট আর উৎপন্ন হবে আর কপার প্রতিস্থাপিত হবে। এইখানে লিখবে, এখানে খাদ্য শৃঙ্খলটা সম্পূর্ণ করতে বলেছে, এখানে দেবে ঘাস ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ময়ূর। আচ্ছা, 9 দিয়েছে জীববৈচিত্র্য কাকে বলে। এটা তোমাদের বইয়ে 236 পাতাতে রয়েছে। জীববৈচিত্র্য কাকে বলে লিখবে যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়ে জীবনের যে বৈচিত্র্য তাকে এক কথায় বলা হয় জীববৈচিত্র্য। এরপরে 10 দাগে রয়েছে ম্যালেরিয়া রোগের 2টি লক্ষণ লেখো। আচ্ছা, ম্যালেরিয়া রোগের 2টি লক্ষণ, এটা ছায়া প্রকাশনী থেকে দিচ্ছি। এই যে ম্যালেরিয়া প্রাণীবাহিত রোগ হচ্ছে ম্যালেরিয়া, এই রোগের উপসর্গ হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর কাঁপুনি দিয়ে জ্বর আসা আর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া। এগারোতে বলেছে পরিবেশের উষ্ণতা বেড়ে গেলে যে যে সমস্যা হতে পারে তার মধ্যে যে কোনো 2টি সমস্যা উল্লেখ করো। এই উত্তরটা লিখবে যে পৃথিবীর জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব। এখানে আমাদের বলেছে পরিবেশের উষ্ণতা বেড়ে গেলে, মানে ওই উষ্ণায়ন হলেই আর কি। তোমার এক হচ্ছে বরফ গলা জলের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে, যার ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলগুলির জলস্তর বৃদ্ধির কারণে অচলিয়ে জলের তলায় চলে যাবে।
2 হচ্ছে বায়ুমণ্ডলে চাপের পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ও বন্যার প্রকোপ বৃদ্ধি পাবে। 12তে আছে প্রবাল দ্বীপ কি? তোমাদের বই 233 পৃষ্ঠায় রয়েছে পরিবেশের সংকট, উদ্ভিদ আর পরিবেশের সংরক্ষণ চ্যাপ্টারে। এই যে প্রবাল দ্বীপ কি জানো? এখান থেকে লিখবে মৃত প্রবাল আর অন্যান্য জৈব বস্তুর সাহায্যে সাধারণত প্রবাল প্রাচীরের অংশ হিসাবে প্রবাল দ্বীপ তৈরি হয়। ক্রান্তীয় আর উপক্রান্তীয় অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ দেখা যায়। প্রবাল দ্বীপগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক মিটার উঁচু হয়ে জেগে থাকে। উপকূলীয় নারকেল গাছের সারি আর সাদা প্রবালের বালি দিয়ে ঘেরা থাকে অগভীর সমুদ্রের প্রবাল দ্বীপ। তিনি 4-এর রায়তে দিয়েছে 3 সেকেন্ড সময় কোনো বস্তুর বেগ 6 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে বেড়ে 9 সেন্টিমিটার পার সেকেন্ড হলে ত্বরণ কত হবে? আচ্ছা, আমাদের এখানে যেটা প্রাথমিক গতিবেগ ছিল 6 সেন্টিমিটার পার সেকেন্ডে, সেখান থেকে বেড়ে অন্তিম বেগ হচ্ছে 9 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ কত হবে? তো 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 1-এর 100 মিটার। তাহলে 6 সেন্টিমিটার সমান 6-এর 100 মিটার। আর 9 সেন্টিমিটার মানে 9-এর 100 মিটার। তাহলে প্রাথমিক বেগ ইউ 6 সেন্টিমিটার পার সেকেন্ড মানে 6-এর 100 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ ভি 9 সেন্টিমিটার পার সেকেন্ড মানে 9-এর 100 মিটার পার সেকেন্ড। সময় টি হচ্ছে 3 সেকেন্ড। তাহলে ত্বরণ ভি মাইনাস ইউ বাই টি। তো বিয়োগ করে হচ্ছে 1-এর 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1-এর 100 মিটার মানে 0.01 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ত্বরণ। ওর সাথে আছে গতিজাড্য কাকে বলে? আচ্ছা, গতিজাড্য কাকে বলে এটা সময় আর গতি চ্যাপ্টারে বই 76 পাতাতে রয়েছে। এটা একটা লাইনেরই উত্তর। এই যে সমবেগে গতিশীল থাকার ধর্মকে গতিজাড্য বলা হয়। তাহলে সমবেগে গতিশীল থাকার ধর্মকে গতিজাড্য বলা হয়ে থাকে। 2-তে দিয়েছে জলীয় দ্রবণে HCl বিয়োজিত হয়ে কী কী আয়ন উৎপন্ন করে? ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত লেখো, একটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো। আচ্ছা, জলীয় দ্রবণে HCl বিয়োজিত হয়ে কী কী আয়ন উৎপন্ন হয়? এটা আছে তোমাদের বইয়ের 112 পাতাতে রয়েছে। এই যে HCl বিয়োজিত হয়ে হাইড্রোজেন H+ আর Cl- আয়ন, হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন দেয়। জলীয় দ্রবণে অ্যাসিডের অণু আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন দেয়। ফর্মিক অ্যাসিডের সংকেত HCOOH। আর একটি প্রাকৃতিক নির্দেশকের নাম হলুদের জল। এছাড়া বিটের রস, জবা ফুলের রস এগুলো আছে। 3-এ দিয়েছে স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন? আর এসআইতে কার্যের একক কি? আচ্ছা, এসআইতে 1 জুল। 1 জুল হলো এসআইতে কাজের পরিমাণের একক, 1 জুল। আর স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে পেছন দিকে হেলে পড়ে কেন? এটা তোমাদের বইয়ের 76 পাতায় রয়েছে। লিখবে যে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী পেছন দিকে হেলে পড়ে, কোনো কিছু ধরে থাকা যাত্রীদেরই একই রকমের অনুভূতি হয়। থেমে থাকা বাসে যাত্রীরাও প্রথমে থেমে থাকে, সব কিছু তখন স্থির অবস্থায় রয়েছে। বাস হঠাৎ চলতে শুরু করলো, ফলে বাসের স্থির অবস্থা পাল্টে গেল। বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের পা শুরু করলো, কারণ পা বাসের মেঝের সংস্পর্শে আছে। কিন্তু স্থিতিজাড্যের জন্য এখানে একটু কিন্তুর পরে স্থিতিজাড্যের জন্য এই কথাটা দেবে যে যাত্রীদের বাকি শরীর স্থির থাকতে চাইলো, অতএব পায়ের সঙ্গে সঙ্গে এগোলো না, তাই যাত্রীরা পেছন দিকে হেলে পড়লো। 4-এ দিয়েছে আলোর প্রতিফলনের সূত্রগুলি উল্লেখ করো, নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো। আলোর প্রতিফলনের সূত্র আছে তোমাদের বইয়ের 28 পাতায়। বইয়ের 28 পাতাতে রয়েছে। এই যে একটা হচ্ছে আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়, আর একটা হচ্ছে এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে। এই দুটো হচ্ছে নিয়ম, মানে সূত্র। আজ এখানে একটা পার্থক্য লিখতে বলেছে, তো লিখবে নিয়মিত প্রতিফলনে প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন, আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। 5-এ দিয়েছে চোট লেগে ব্যথা হলে ডাক্তারবাবুরা কী জাতীয় ওষুধ ব্যবহার করতে বলেন? আর খাদ্য লবণে প্রয়োজনীয় পরিমাণ পটাশিয়াম আয়োডাইড মেশানো হয় কেন? সাবান কি? আচ্ছা, চোট লেগে ব্যথা হলে ডাক্তারবাবুরা কী জাতীয়
ওষুধ ব্যবহার করতে বলে, এটা আছে বইয়ের 138 পাতায়। এই যে চোট লেগে ব্যথা হলে পেন কিলার বা বেদনানাশক ব্যবহার করতে বলেন, এতে ব্যথার অনুভূতি কমায়। আর খাদ্য লবণে প্রয়োজনীয় পরিমাণ আয়োডাইড মেশানো হয় কেন? আচ্ছা, এখানে আছে সাবান কি, সাবান কি এটা আছে তোমাদের বইয়ের 135 পাতায়। তাহলে সাবান হচ্ছে কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ, যা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ্জ তেলের সঙ্গে কস্টিক ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায়। আর এটা লিখে দেবে। আর এতে আছে খাদ্য লবণে, আচ্ছা খাদ্য লবণে প্রয়োজনীয় পরিমাণ পটাশিয়াম আয়োডাইড মেশানো হয় কেন? এটা আছে বইয়ের, এইটা আছে বইয়ের 127 পাতায়। এই যে বলেছে আয়োডিনের যোগান দিতে নুনে প্রয়োজনীয় পরিমাণে পটাশিয়াম আয়োডাইড মেশানো হয়। তাহলে আয়োডিনের যোগান দেওয়ার জন্যই নুনে প্রয়োজনীয় পরিমাণে পটাশিয়াম আয়োডাইড মেশানো হয়। 6তে দিয়েছে লিনতাপ কাকে বলে? আচ্ছা, লিনতাপ কাকে বলে লিখবে যে একক ভরের কোনো পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময় বাইরে থেকে কিছু তাপ গ্রহণ বা বর্জন করে, কিন্তু ওই তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। এই তাপকে লিনতাপ বলে। সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। আর ওর সাথে আছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জল আর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পের মধ্যে কোনটিতে তাপের পরিমাণ বেশি থাকবে? তো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পের মধ্যে তাপের পরিমাণ বেশি থাকবে। কেন? ফুটন্ত জল এবং স্টিম উভয়ের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস হলেও জল অপেক্ষা স্টিমে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি থাকে। কারণ 537 ক্যালোরি তাপ দিলে তবে সেই জলটা বাষ্পে পরিণত হয়, তাই জন্য 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পের মধ্যে তাপের পরিমাণ বেশি থাকবে। 7 দিয়েছে জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। তোমাদের বইয়ের 241 পাতায় রয়েছে যে পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ। এক হচ্ছে হারিয়ে যাচ্ছে বাসস্থান। প্রকৃতি থেকে জীবদের হারিয়ে যাওয়ার পেছনে বড় কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। আমাদের ভোগবিলাসের সামগ্রী তৈরির প্রয়োজনে, কখনো বা চাষের জমি বাড়ানোর জন্য, আবার কখনো বা থাকার জায়গা বাড়ানোর জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা হয়, এমনকি পুরো জঙ্গলও সাফ করে ফেলা হয়। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। 2 হচ্ছে অবৈধ বা শিকার বা চোরা শিকারীদের লোভ অনেক প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। পৃথিবীর বেশ কিছু দেশে কিছু কিছু বন্য জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। এছাড়াও দাঁত, চামড়া বা শিং এসবের লোভেও বিভিন্ন প্রাণী চোরা শিকারীদের হাতে প্রাণ হারায়। 2 নম্বর। আর 3 নম্বর, পরিবেশে নতুন জীবের আগমনের জায়গায় জলবায়ুর পরিবর্তনটা দেবে, যে জলবায়ুর পরিবর্তন পাল্টে দিতে পারে জীবের চেনা পরিবেশ। আর কোনো জীব নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে সেই জীবের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, আর তার ফলে মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন। বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে এম্পেরার পেঙ্গুইন, মেরু শিয়ালের মতো প্রাণীরা। মহাসাগরের জলের অম্লত্ব আর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে বিভিন্ন কোরাল বা প্রবালীরা। পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ যাচ্ছে কমে। এর ফলে সমস্যায় পড়ছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুক, যাদের খাবারে ইউক্যালিপটাস গাছের পাতা। 8 বলেছে মশার লার্ভা নিয়ন্ত্রণের 2টি উপায় লেখা। রক্তাল্পতা কি? আচ্ছা, লিখবে মশার লার্ভা নিয়ন্ত্রণের উপায় হচ্ছে যে মশার লার্ভা খায় এমন মাছ গাপ্পি, তেচক্ষু, শোল, ল্যাটা, গাম্বুসিয়া জমা জলে ছাড়তে হবে। আর 2 হচ্ছে যে সমস্ত জায়গায় আর কি মশা ডিম পাড়তে পারে, তো সেই সমস্ত জায়গায় নালা নর্দমার বদ্ধ নোংরা জলে পোড়ামোবিল, কেরোসিন, ডিজেল ছড়িয়ে দেওয়া যেতে পারে, এমনকি ব্লিচিং পাউডারও ছড়িয়ে দিয়ে মশার লার্ভাগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর রক্তাল্পতা হচ্ছে তোমার লিখবে অ্যানিমিয়া, আয়রনের অভাবজনিত একটি রোগ হলো রক্তাল্পতা, যার অপর নাম হচ্ছে অ্যানিমিয়া। এতে নখ চামচ আকৃতির হয়ে যায়। তাহলে খনিজ মৌল আয়রনের অভাবজনিত একটি রোগ, যার অপর নাম হচ্ছে অ্যানিমিয়া, আর এতে নখ চামচ আকৃতির হয়ে যায়। 9 দিয়েছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তুমি কি কি করবে? এটা আছে তোমাদের বইয়ের 272 পাতায়।
লিখবে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যা করা দরকার। 1 হচ্ছে ব্যবহারিক পরিবর্তন, মানে অর্থাৎ কুঅভ্যাস শনাক্তকরণ ও দূরীকরণ। 2 হচ্ছে মনোবল বৃদ্ধি, কোনো কুঅভ্যাস ছাড়ার জন্য মনের জোরকে বাড়িয়ে তোলা। 3 মনের কথা খুলে বলা। 4 বিতর্কিত ব্যাপারে খোলাখুলি আলোচনা করা। 5 ধ্যান ও একাগ্রতা বৃদ্ধি। 6 পাঠ্যক্রম বহির্ভূত ব্যাপারে চর্চা, ছবি আঁকা, গান, খেলাধুলা ইত্যাদি করা।